This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মালদা হোক কিংবা ভাঙড়, দিকে দিকে তৃণমূলের হাতেই খুন হচ্ছেন তৃণমূল কর্মীরা। ওই শ্রমিক ভট্টাচার্য যে কথা বলেছিলেন না, একেবারে হুবহু মিলে যাচ্ছে। মরছে মুসলমান, মারছে মুসলমান। নিশ্চয়ই মনে আছে আপনাদের দায়িত্ব নেওয়ার পর শ্রমিক ভট্টাচার্য এই মুসলমানদের আয়নায় মুখ দেখার আহ্বান করেছিলেন। চারিদিকে এত ঘটনা, যে কথা বলছিলাম, মালদা হতে পারে, ভাঙড় হতে পারে। আচ্ছা, মুসলমানরা কি বলছেন? পীরজাদারা তারা কিন্তু যথেষ্টই অসন্তুষ্ট। আচ্ছা, এর কোনো প্রভাব কি ২৬-এর নির্বাচনে পড়বে? কোটি টাকার প্রশ্ন। বিজেপি রাজ্য সভাপতি পদে বসেই বাংলার মুসলিমদের বার্তা দিয়েছিলেন শ্রমিক ভট্টাচার্য। মরছে মুসলমান, মারছে মুসলমান, কারা এই অবস্থা তৈরি করলো? মরছে মুসলমান, মারছে মুসলমান। শ্রমিকের এই মন্তব্য ঘিরে রাজনৈতিক চর্চা আরও বাড়িয়ে দিয়েছে মালদা ভাঙড়ের দুই খুন। শ্রমিক যা বলেছেন ঘটেছে ঠিক তাই। তৃণমূল নেতা আব্দুল কালাম আজাদকে খুনের অভিযোগে ধৃত তৃণমূল নেতা মইনুল শেখ। তৃণমূল নেতা রাজ্জাক খানকে খুনের অভিযোগে ধৃত তৃণমূল নেতা মোজাম্মেল মোল্লা। কম মারছে আর কে মরছে, কে জেলে যাচ্ছে, সব মুসলমান। তার জন্য বিজেপি দায়ী নেই। মুসলমানরা এখানে দাওয়ার বোর্ডের মতো ব্যবহার হচ্ছে। মুসলিমদের আয়নার সামনে দাঁড়ানোর আহ্বান জানিয়েছিলেন বিজেপির নতুন রাজ্য সভাপতি। যারা আমাদের ভোট দিচ্ছেন না, যারা আমাদের থেকে দূরে থাকছেন, আপনারা প্রয়োজন যদি মনে করেন বিজেপিকে অচ্ছুত অস্পৃশ্য মনে করেন, আপনারা ভোট দয়া করে দেবেন না, কিন্তু আপনারা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন। মুসলিমরা কি বলছেন? কি বলছেন ফুরফুরা শরীফের পীরজাদারা? কোনো রান্না করতে গেলে তেজপাতা দিয়ে রান্নাটা খুশবু করে নেবে, আর বাকি পাতে আসবে ওটা চুষে ছিঁড়ে করে ফেলে দেবে। মুসলমানদের তো তেজপাতার জাত মনে করে। সংখ্যালঘুদের নিয়ে চায়ের কাপ, চা খাওয়া হয়ে গেছে, ডাস্টবিনে কাপটা ফেলে দেয়। সংখ্যালঘু তোষণের নামে সংখ্যালঘুদের শোষণ করা হচ্ছে। পশ্চিমবাংলায় কুকুরের সন্তানের থেকেও মুসলমানদের সন্তানদের দুরবস্থা বেশি। শ্রমিকের সুরি তহা সিদ্দিকির গলায়। মরছে কে? মুসলমান। মারছে কে? মুসলমান। শহীদ মিনার ময়দান বাড়াবে কে? মুসলমান। বাঁশ নেবে কে হাতে? মুসলমান। মারবে কাকে? মুসলমান। আর পদের বেলায় উপ মানে উপপ্রধান, সভাপতি সিট দিতে হবে না। ফুরফুরা শরীফের আরেক পীরজাদা ইব্রাহিম সিদ্দিকি। অনেকেই বলেন তিনি বাম ঘেঁষা। তার দাবি সংখ্যালঘুদের চায়ের কাপ বানিয়ে রেখেছে তৃণমূল সরকার। যে সংখ্যালঘুরা মার খেচ্ছে কি সে সংখ্যালঘু বুঝতে পারছে? এই সরকার আসার পর সংখ্যালঘুদের কিছুই তো হয় না, কেবলমাত্র চায়ের কাপ ব্যবহার ছাড়া আর অন্য কিছু নেই। এরা কিছু পাবে না। তৃণমূলকে বিঁধেছেন ফুরফুরা শরীফের পীরজাদা তথা আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। আমি বলছি ছাগলের তৃতীয় সন্তানের জায়গাতেও রাখেনি সংখ্যালঘুদের। দিন কয়েক আগে জলপাইগুড়ি তৃণমূল সংখ্যালঘু নেতার মুখেও বঞ্চনার সুর শোনা গেছিল। আমাদের মাদার কমিটির নেতৃত্ব আছে, ওনাদেরকে বলবো যে আমাদেরকে ছাগলের ৬ নম্বর বাচ্চা বানায় রাখবেন। আমরা সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের লোক, আমাদেরও ভোট ব্যাংক আছে। আমি কাউকে মাথায় রাখবো, কাউকে পায়ে রাখবো, এটা হয় না, এটা করা যায় না, এটা অন্যায়। তৃণমূলকে বিধছেন প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীও। এর জন্য মুসলমান, এটাই তৃণমূলের প্রকৃত মুসলমানের প্রতি ভালোবাসা। অনুন্নয়নের অভিযোগ উড়িয়ে কুণাল বলছেন কমিউনিকেশন গ্যাপ। মমতা ব্যানার্জি কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভাণ্ডার দেন, তখন কি ধর্ম বেছে দেন? তখন কি মুসলিম পরিবারে যায় না? স্বাস্থ্যসাথী মুসলিম পরিবারে যায় না? সংখ্যালঘুদের জন্য কতগুলো স্কলারশিপ আছে, তারা কি সংখ্যালঘু পরিবারগুলি পান না? ফলে কোথাও একটা কমিউনিকেশন গ্যাপ হয়েছে। এর জন্য দায়ী কে? তৃণমূল কি উত্তর খুঁজবে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আচ্ছা, অসন্তোষে বাদ দিতে এ রাজ্যের সরকার ঠিক কি করছে বলুন তো? ভাঙড়ের ঘটনাই দেখুন না। ভাঙড়ে সেখানে একটা তরতাজা মুসলিম যুবক, তাকে খুন করা হলো। তার পরিবার পুরোপুরি অথই চলে। আর এবারে তার পরিবারের পাশে দাঁড়ালো এ রাজ্যের সরকার। নিহতের স্ত্রী, তাকে তড়ি ঘড়ি একটা চাকরির ব্যবস্থা করা হলো। আর এখানেই প্রশ্ন তুলছেন বিরোধীরা। তারা বলছেন তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে খুন হলে কেন নিহতের পরিবার চাকরি পাবে? এই প্রশ্নই তারা তুলছেন। ভাঙড়ে নিহত তৃণমূল নেতা রাজ্জাক খান, ধৃত ভাঙড়েরই তৃণমূল নেতা মোফাজ্জল শেখ। গোষ্ঠীদ্বন্দ্বে খুন, তবু নিহতের স্ত্রীকে সরকারি চাকরি দিচ্ছে রাজ্য সরকার। তড়িঘড়ি রাজ্জাকের স্ত্রীর গ্রুপ ডি পদে চাকরির ব্যবস্থা করা হয়েছে। মুখ্যমন্ত্রীর তিনি এই চাকরির ব্যবস্থাটা করেছেন। আমার দুটো বাচ্চা ছোট, আমার সংসার চালানোর মতো কিছু নেই।
আমি অসুস্থ, আমার বাচ্চাদের কে দেখবে? আমার বাচ্চাদের লেখাপড়ার খরচ কি করে হবে? আমার বাচ্চাদের কে দেখবে? আমার বাচ্চাদের কিভাবে খাওয়া হবে? আমরা সমস্ত পেপারসপত্র সোমবার দিন জমা দেব। দিদি এই ব্যবস্থা করেছে। বাড়িতে দুটো বাচ্চা, বাড়িতে যিনি আর্নিং মেম্বার তিনিই খুন হয়েছেন। বাচ্চাগুলোর পড়াশোনা, ভবিষ্যৎ, দুবেলা দুমুঠো ভাত খরচ খেয়ে জোগাবে। শাসকের গোষ্ঠীদ্বন্দ্বে খুন হলেও এই যুক্তিটা খাটে কি? মামলার হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের। এটা তো অ্যাডমিনিস্ট্রেশনের অপব্যবহার এবং জনগণের টাকা বা গভর্নমেন্ট এক্সচেকার তার নয়ছয় হচ্ছে। প্রয়োজনে আমরা এর বিরুদ্ধে কোর্টে যাব। তৃণমূলের অবশ্য যুক্তি তৈরি। অনেকেই খুন হন, অনেকের মৃত্যু হয়। আমাদের সরকারের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তার যে সমবেদনা সেটা দেখান। এটাকে একটা আলাদা ডিস্টিংক্ট কোনো একটা ঘটনা হিসেবে দেখার কোনো প্রয়োজন নেই। রাজ্জাক তৃণমূল কর্মী না হলে কি স্ত্রীকে চাকরি দেওয়া হতো? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ভাঙড়ের শাসক নেতা রাজ্জাক খান খুনের 3 দিন পর প্রথম গ্রেফতার হয়েছে তৃণমূল নেতা। হ্যাঁ, দলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব এবং সবথেকে যেটা তদন্তে সামনে এসেছে, ক্ষমতার দখলদারি এই খুনের অন্যতম কারণ। দেখুন, তদন্ত তো এগোবে, আরও বিষয়টা স্পষ্ট হবে কে কিভাবে কি মোটিভে খুন করেছে। কিন্তু যেটা জানা গিয়েছে, শওকত মোল্লার সঙ্গেই কিন্তু ছিলেন খুনের পর এই অভিযুক্ত। যেখানে এখন শওকত মোল্লা এই গোষ্ঠীদ্বন্দ্বের কারণে, ক্ষমতার দখলদারির কারণে যে খুন হয়েছে সেটা এখন দায় ঝেড়ে ফেলতে চাইছেন। কিন্তু কি কারণে খুন হয়েছে আর কোন সূত্র ধরে পুলিশ মাস্টার মাইন্ডকে গ্রেফতার করলো, সেই রিপোর্ট রয়েছে TV9 বাংলার কাছে এক্সক্লুসিভ। ভাঙড়ের তৃণমূল নেতা রাজ্জাক খান খুনে 2 দিন পর ব্রেক থ্রু পুলিশের। গ্রেফতার এলাকার দাপুটে তৃণমূল কংগ্রেস নেতা মোফাজ্জল মোল্লা, ভাড়াটে খুঁড়ি লাগিয়ে হত্যা। চকমরিচা এলাকায় রাজ্জাকের পাশের বুথের সভাপতি ধৃত মোফাজ্জল, একই সঙ্গে দলের ভাঙড় বিধানসভা কমিটির সদস্য। খুনের পরেও ঘটনাস্থলে বিধায়ক শওকত মোল্লার পেছনে দেখা গিয়েছিল এই মোফাজ্জলকে। যদিও এই নিয়ে দায় ঝেড়ে মোফাজ্জল দলের পদাধিকারী নন বলে দাবি করেছেন ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষক। তৃণমূলের কোনো গোষ্ঠীদ্বন্দ্বের কোনো বিষয় এখানে নেই। এখানে আইএসএফ এর মদতপুষ্ট হয়ে আজকে যে বা যারা খুন করেছে তারা কখনো দলের লোক হতে পারে না। আর মোফাজ্জল আমাদের দলের কোনো পদাধিকারী নয়। লক্ষ লক্ষ মানুষ তৃণমূল, কোটি কোটি মানুষ তৃণমূল কংগ্রেসে আছে। তৃণমূল কংগ্রেসের ঘাড়ে দোষ চাপিয়ে লাভ। কি করতো আপনার স্বামী? আমার স্বামী এমনি টিএমসি পার্টি করতো। শওকত মোল্লার সঙ্গে কেমন সম্পর্ক ছিল? খুব ভালো সম্পর্ক। কবে থেকে তৃণমূল করে আপনার স্বামী? আগে ওরাই টিএমসি করে। তার ঘনিষ্ঠ রাজ্জাক খান খুনের পরই আইএসএফ এর দিকে আঙুল তুলেছিলেন শওকত মোল্লা। যদিও ভাঙড়ের আইএসএফ বিধায়ক প্রথম থেকেই শাসক কোন দলেই খুন বলে দাবি করেছেন। তৃণমূল নেতা মোফাজ্জল গ্রেফতার হতেই সুর চড়িয়েছেন নওশাদ সিদ্দিকী। মানে কতটা কনফিডেন্সের লেভেল বুঝতে পেরেছেন? খুন করেছে, খুন করে এসে আবার শওকত মোল্লার অদরেই দাঁড়িয়ে আছে, পেছনেই দাঁড়িয়ে আছে, দাদা প্রোটেক্ট করে নেবে। হয়তো এই মানসিকতা নেই। আর সেখানে দাঁড়িয়ে ওরাই আমাদেরকে বলছে। উত্তর কাশীপুর থানার সঙ্গে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ এই খুনের তদন্ত করছে। মোফাজ্জলকে আটক করে টানা জিজ্ঞাসাবাদ করছিলেন লালবাজারের শীর্ষ পুলিশ কর্তারা। শেষমেশ হত্যাকাণ্ডে যুক্ত থাকার প্রমাণ পেয়ে মোফাজ্জলকে গ্রেফতার করা হয়। রাজ্জাক খান খুনের পরই অন্যদের সঙ্গে ঘটনাস্থলে পৌঁছন মোফাজ্জল। কিন্তু কিভাবে পৌঁছেছিলেন, একাধিক অসঙ্গতি উঠে আসে এ জবাবে। প্রথমে দাবি করেন তৃণমূল নেতা আহসান মোল্লার গাড়িতে পৌঁছন, পরে দাবি করেন দলীয় কর্মীর বাইকে ঘটনাস্থলে পৌঁছন। মোফাজ্জলের কল রেকর্ডে খুনের সময়ের আগে ও পরে সন্দেহজনক ফোন কলের হদিশ পাওয়া গিয়েছে। এই পার্টি অফিসে এসে সে যখন নিজেদের মধ্যে বৈঠক করে সেখানে উপস্থিত ছিল মোফাজ্জল মোল্লা। আর এইখানেই পুলিশ তদন্ত করতে গিয়ে এই সিসি ক্যামেরা ফুটেজ তারা সংগ্রহ করে। পুলিশ সূত্রে খবর দেখতে পায় যে যখন এখান থেকে রাজ্জাক খান বেরোচ্ছে তার আগেই বেরিয়ে যাচ্ছে মোফাজ্জল। সেখানে নিহত রাজ্জাক খানও ছিলেন। বিজয়গঞ্জ বাজারের পার্টি অফিস থেকে বেরিয়ে এক নির্মাণ ব্যবসায়ীর খোঁজ করেন। ব্যবসায়ীকে না পেয়ে মোটর বাইক নিয়ে ভাঙড় থানার সামনে যান রাজ্জাক। এই পার্টি অফিস থেকে যখন বেরোবে তার ঠিক 10 মিনিট আগেই মোফাজ্জল সে বেরিয়ে যায়, পৌঁছে যায় বিজয়গঞ্জ বাজারে। স্বাভাবিকভাবেই তার এটা পূর্ব পরিকল্পনা ছিল আর প্রতি মুহূর্তে রাজ্জাককে নজরে রাখছিল অভিযুক্ত মোফাজ্জল মোল্লা। তিনি থানা থেকে বাড়ি যাওয়ার 10 মিনিট আগে ওই এলাকা ছাড়েন মোফাজ্জল। যখন রাজ্জাক ভাঙড় পার্টি অফিস থেকে এই রাস্তা ধরে বাড়ি যাওয়ার পরিকল্পনা করেছে তখন মোফাজ্জল বিজয়গঞ্জ বাজারে
ফোনে দুষ্কৃতীদের নির্দেশ দিচ্ছে। যখন বাইক এসে এখানে থামে রেজ্জাকের, তখনই ঠিক তার উল্টো দিকে একেবারে ঘন জঙ্গলের মধ্যে গা ঢাকা দিয়ে থাকা দুষ্কৃতীরা মুখ ঢাকা অবস্থায় তাকে গুলি করে। আর রেজ্জাক যখন মাটিতে লুটিয়ে যায়, তখনই এই রাস্তা ধরে একেবারে গ্রামের দিকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ভাড়াটে খুনি দিয়ে ভাঙড়ের তৃণমূল নেতাকে খুন। ক্যানিং এলাকার দুষ্কৃতীদের এই হত্যাকাণ্ডে যোগ থাকতে পারে বলে অনুমান। তাদের দ্রুত চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। সত্যজিৎ মণ্ডল, সুশোভন ভট্টাচার্যর রিপোর্ট, TV9 বাংলা। রাজনীতির দখলদারি, আর এই দখলদারির রাজনীতিতেই কিন্তু বারবার ভাঙড় রক্তাক্ত হয়েছে। আরও একবার আপনারা জানেন, সম্প্রতি খুন হয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা, যার নাম রেজ্জাক খাঁ। এবং এই রেজ্জাক খাঁ খুনের ঘটনায় তৃণমূল কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব সেটা আরও প্রকট হচ্ছে। তার কারণ, নিহত এই রেজ্জাক খান এবং ধৃত মোফাজ্জল মোল্লা, এরা দুজনেই শওকত মোল্লার ঘনিষ্ঠ। ফলে এই জায়গাতেই এই প্রশ্নটা আরও প্রকট হচ্ছে যে এটা কি নিছকই অন্তর্দ্বন্দ্ব, নিছকই বকরা নিয়ে তাদের মধ্যে বচসা বিবাদ, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে? সেটাই খোঁজ করতে TV9 বাংলা ভাঙড়ে গিয়েছিল। কিছু উত্তর মিলেছে, কিছু মেলেনি। আসুন দেখি। কেবল ক্ষমতার রেশারেশি না বকরা নিয়ে বিবাদ? ভাঙড়ের তৃণমূল কংগ্রেস নেতা রেজ্জাক খান খুনে আসছে নতুন নতুন তথ্য। দলের অন্তরের খবর, রেজ্জাক ও মোফাজ্জল দুজনেই ছিলেন শওকত মোল্লার ঘনিষ্ঠ, কিন্তু সম্প্রতি বকরা নিয়ে গন্ডগোল বেঁধেছিল দুজনের। বকরার লড়াইয়ে বলি রেজ্জাক। বিজয়গঞ্জ বাজারের সঙ্গে ভাঙড় থানা সংযোগকারী এই কাঠের সেতু ভেঙে নতুন সেতু তৈরির বরাত দিয়েছে সরকার, যে কাজে সরাতে হবে বাজারের প্রায় 25টি দোকান। শওকত মোল্লা সাহেব এটা নতুন করে ওই ব্রিজটার বদলে এটা আবার পাকা ব্রিজ করছে। এই কাঠের ব্রিজটাকে রিপ্লেস করে নতুন পাকা ব্রিজ করবে। কাঠের ব্রিজ থেকে তৈরি হবে একেবারে পাকা ব্রিজ। আর এই দোকান যেগুলো ভাঙা হয়েছে, বেশ কিছু দোকান এখান থেকে স্থানান্তরিত হয়ে মেলা মাঠে যাবে। মূলত এর জন্য যে বরাদ্দ হয়েছে টাকা, সেই টাকার মূলত কি ভাগ হবে সেই নিয়ে কি কোনো গন্ডগোল, এই বিষয়টাও রাজনৈতিক মহল পুরোপুরি নজরে রাখছে। ব্রিজের দোকানে বলতে যে তোরা এখানে কিন্তু তোর এখন ময়দানের দিকে তোরা দোকান পাশে লাগা, ব্রিজ হয়ে গেলে একটা মার্কেট যদি সেরকম জায়গা থেকে করে দেবো। কি বলতো এটা সবাই মিলে বলতো, মজিলবাবু বলতো, রাজ্জাকদা বলতো, আরো নেতারা বলতো, সব একসাথে। বিজয়গঞ্জ বাজার কমিটির সেক্রেটারি রেজ্জাক। দোকানদারদের সরানো নিয়ে শুরু হয় মোফাজ্জলের সঙ্গে দ্বন্দ্ব। সেতুর নির্মাণ সামগ্রী কে সরবরাহ করবে তা নিয়ে পঞ্চায়েত সমিতির অফিসেই বিবাদে জড়িয়ে পড়ে দুই পক্ষ। তৃণমূলের অন্দরে খবর, দুপক্ষের বিবাদ মেটাতে দুপক্ষকে নিয়ে বৈঠক করেন শওকত ঘনিষ্ঠ নেতা আহসান মোল্লা। রেজ্জাক খুনের রাতেও শওকত মোল্লার ডাকা দলীয় সভায় উপস্থিত ছিলেন মোফাজ্জলও। আমাদের সেদিন ওখানে 500-700 লোক ছিল, সবই নেতা। একটা মিটিংয়ে 5000 লোক আসে, সবই নেতা। রেজ্জাক খুনের তদন্তে শওকত মোল্লাকে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছেন ভাঙড়ের বিধায়ক। যে খুন হলো সেও শওকত সাহেবের ঘনিষ্ঠ, যে খুন করেছে, যাকে এখন অ্যারেস্ট করেছে, সেও শওকত সাহেবের ঘনিষ্ঠ। এখন শওকত সাহেব যাবে কোথায়? যদি শওকত সাহেবকে সঠিকভাবে জিজ্ঞাসাবাদ করা যায় এই খুনটার বিষয়ে, তাহলে অনেক রহস্য উন্মোচন হতে পারে। আমি তো বলছি প্রথম ইন্টারোগেশন ওকে করা দরকার, এই কারণে যেহেতু এই এলাকার বিধায়ক, এই এলাকায় যে একটার পর একটা খুন, প্রথম ওকে যে কাস্টডিতে নিয়ে ওকে মানে জিজ্ঞাসাবাদ করা দরকার বলে আমি অন্তত মনে করি। বকরার লড়াই নিয়ে প্রশ্ন করা হলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন শওকত। এখানে কি ভাগ বটারা নেই, এটা আমাদের কোনো নজর নেই। পুলিশ ইনভেস্টিগেশন করছে, নিশ্চিতভাবে খুঁজে বের করবে। কিন্তু পুলিশ সূত্রে খবর, জেরায় কেবল ক্ষমতার রেশারেশি নয়, পিছনে যে বকরার লড়াই রয়েছে সেটাও খুনের মোটিভ হিসেবে জোরালো হয়ে উঠছে। ভাঙড় থেকে ক্যামেরায় মাখনের সঙ্গে সুশোভন ও সত্যজিতের রিপোর্ট, TV9 বাংলা। কি দেখলেন? যিনি খুন হয়েছেন এবং যিনি খুন করেছেন তারা দুজনেই মুসলমান সম্প্রদায়ের। আর এই বিষয়কে সামনে রেখেই এই অস্ত্রেই এবারে শান দিতে চাইছে বিজেপি। আর সেই অস্ত্রেই শান দিয়ে আগামী নির্বাচনে ভোট ভাগাভাগিতে আপাতত ব্যস্ত এ রাজ্যের বিরোধী দল। শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি পদে বসেই মাস্টার স্ট্রোক দিয়েছেন। বিজেপির চেনা ভাবমূর্তি বদলে বার্তা দিয়েছেন মুসলিমদের। বিজেপির লড়াই কোনো মুসলমানের বিরুদ্ধে নয়, মরছে মুসলমান, মারছে মুসলমান। কারা এই অবস্থা তৈরি করলো? তবে কি মুসলিম ভোট প্রত্যাশী হয়ে উঠল বিজেপি? শুভেন্দু অধিকারী বরাবর এর উল্টো অবস্থানে নিয়েছেন, তাই শুভেন্দু শ্রমিক ভিন্ন মত, সেই আলোচনাও শুরু হয়ে যায়। তবে খানিকটা সুর নরম করে মঙ্গলবার বিরোধী দলনেতা বলেছেন,
जहां मुस्लिम बहुल बूथ है वहां ये लोग मोदी जी का विकास का काम का फायदा लेता है, ভোট नहीं लेता है। মুসলিম অধ্যুষিত অঞ্চলে তৃণমূলও যাতে ভোট না পায় তার জন্য করণীয় কি সেই নকশাও তুলে ধরেছেন শুভেন্দু অধিকারী। পুলিশকে সরিয়ে দিন। আমি আপনাকে বলছি বিজেপি হয়তো মুসলিম এলাকায় জিততে পারবে না, তৃণমূল জিতবে না, সাফ হয়ে যাবে। আমি আপনাকে বলছি মুসলিম এলাকার গরিবরাও ভীষণভাবে ক্ষিপ্ত। বিজেপি জিততে পারবে না, তৃণমূলও জিতবে না, তাহলে জিতবে কে? রইল বাকি সিপিএম, কংগ্রেস। 2023 সালের সাগরদিঘি উপনির্বাচনের কথা মনে করিয়ে দিচ্ছে রাজনৈতিক মহল। 64% সংখ্যালঘু ভোট সাগরদিঘিতে। ভোটের আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, 1 মাস আগে এখানে সভা করে বিজেপির বিরোধী দল নেতা বলেছে যে সনাতনী হিন্দু বুথগুলোতে বিজেপি যাতে জেতে সেটা তো আমি করব, কিন্তু সংখ্যালঘু বুথে যাতে জোড়া ফুল না ফোটে তার ব্যবস্থাও আমি করে এসেছি। শুভেন্দুর ভাষণের অডিও শুনিয়েছিলেন অভিষেক। আমি বলছি না, শুনবেন। বুথগুলোতে পদ্ম ফুটিয়ে দেন, আর সংখ্যালঘু বুথগুলোতে পদ্ম ফুটবে কিনা আমি জানি না, জোড়া ফুল জিতবে না, তার ব্যবস্থা আমি করে দিয়েছি। পরে দেখা যায় উপনির্বাচনে তৃণমূল জেতেনি, জিতেছেন কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস। ভোটের ফল বেরোনোর পর শুভেন্দু বলেছিলেন, সংখ্যালঘু এলাকাতে আমরা জিতবো কিনা জানি না, সাগরদিঘির মতো তৃণমূল জিতবে না এটাও বলে দিলাম। এবারও কি মুসলিম অধ্যুষিত অঞ্চলে বাম কংগ্রেসের দিকেই তাকিয়ে শুভেন্দু? 26-এর ভোটে সাগরদিঘি মডেল চাইছেন শুভেন্দু। মুসলিম ভোট বাম কংগ্রেসের বাক্সে গেলে নিশ্চিতভাবেই বিজেপির লাভ, যে ছবিটা 2024-এর লোকসভা নির্বাচনেও বাংলা দেখেছে। মালদা উত্তরে কংগ্রেস প্রার্থী 3,84,000 ভোট কাটায় জয়ী বিজেপি। মালদা দক্ষিণে 5,70,000 ভোট পেয়ে জয়ী কংগ্রেস। রায়গঞ্জে কংগ্রেস প্রার্থী 2,63,000 ভোট কাটায় জয়ী বিজেপি। বালুরঘাটে বাম প্রার্থী 54,000 ভোট কাটায় জয়ী বিজেপি। 26-এ মুসলিম অধ্যুষিত কেন্দ্রে এর পুনরাবৃত্তি হলে নিশ্চিতভাবেই ঘাসফুলের প্রত্যাবর্তনের পথ কণ্টকিত হবে। কিন্তু অঙ্ক কি এতই সহজ? সংখ্যালঘু আর সংখ্যাগুরু মানুষকে খালি ভাগ করে দিয়ে এই লড়াইটা, এটা একটা অসভ্যতা। বাংলা বাঁচাতে তৃণমূলকে হাঁটাবার প্রয়োজন, দেশ বাঁচাতে বিজেপিকে হাঁটাবার প্রয়োজন। দুটোর স্কুলিং কিন্তু আরএসএস ভাগ করে দেবে কোনটা তৃণমূল কোনটা বিজেপি, সংখ্যাগুরু সংখ্যালঘু সব ওদের গল্প কথা। দুজনেই কনস্ট্রাকটিভ কাজ আজ পর্যন্ত কেউ করেনি। কেউ বাংলার ডেভেলপমেন্টের কথা বলছেন না, ভোট ভাগাভাগির কথা বলছেন। যতক্ষণ না ওরা মানুষের ভোট ভাববে, যতক্ষণ সম্প্রদায়ের ভোট ভাববে, ততক্ষণ বিজেপির সাফল্য কোনোদিন আসবে না। সময় যত এগিয়ে আসছে 26-এর অঙ্কের সিলেবাস ততই বড় হচ্ছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। 21শে জুলাই আসছে, চারিদিকে আমরা দেখছি প্রস্তুতি পর্ব চলছে, একের পর এক সভা হচ্ছে। কিন্তু 21শে জুলাইয়ের আগেই তৃণমূল কংগ্রেসের মধ্যে অস্বস্তি, দিকে দিকে কোন্দল কাঁটা। যেমন এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে বড় উদাহরণ হতে পারে সাগরদিঘি। সেখানে বায়রন বিশ্বাসের বিরুদ্ধে একেবারে ক্ষোভ উগরে দিলেন প্রকাশ্যে তৃণমূলের ব্লক সভাপতি। বর্ধমানেও একই অবস্থা, দেখুন কোথায় কি চলছে। লড়াইয়ে 1 ছটাক জমি ছাড়া যাবে না, সর্বস্তরের কর্মী সমর্থক সবাইকে নিয়ে কাজে নামতে হবে। দলের শীর্ষ নেতৃত্ব বলছেন বারবার এক হয়ে লড়ার বার্তা দিচ্ছেন, কিন্তু তাতে দলের অন্তর্দ্বন্দ্ব ঢাকা যাচ্ছে কি? সামনে 21শে জুলাই দলের বিগ ইভেন্ট, জেলায় জেলায় মেগা সভার প্রস্তুতি পর্ব চলছে, আর সেখানে বারবার প্রকাশ্যে দলের আদি নব্যদ্বন্দ্ব। বাম কংগ্রেস জোটের প্রার্থী হয়ে সাগরদিঘি উপনির্বাচনে জিতেছিলেন বায়রন বিশ্বাস, পরে যোগ দেন তৃণমূলে, কিন্তু তাকে ঘিরে দলের অন্তরে ক্ষোভের আগুন। এবার তৃণমূলের ব্লক সভাপতি নিশানা সাগরদিঘির বিধায়ক ভাঙন করার চেষ্টা করছে। আমরা চাই না পুরো মায়ের বল ভরে কাটতে। যারা আসল তৃণমূল, যারা বুথ সভাপতি, যারা তৃণমূলের জন্য ত্যাগ করছে, তাদেরকে বিভিন্নভাবে প্রত্যাঘাত করার চেষ্টা করছে বিধায়ক বায়রন বিশ্বাস। অস্বস্তি বর্ধমানে, সেখানেও 21শে প্রস্তুতি সভায় শাসক করল। পুকুর বুঝিয়ে প্রমোটারি থেকে তোলাবাজি, পুরপ্রধান পরেশচন্দ্র সরকারকে আক্রমণ তৃণমূলের 2 নেতা। 15 বিঘে জল দিবি, 10 বিঘে বুঝিয়ে ফ্ল্যাট হয়ে গেছে, 20,000 কোটি চলছে। আমাদের কিছু নেতা তাদের কাছ থেকে টাকা নিয়ে
ভালো করে ফোকাস বসেছেন। পৌর নির্বাচন কিভাবে হয় জানেন তো? চপাচপ। ওয়ার্ডের রাস্তা চিহ্নিতকরণ করে সমানভাবে বন্টন করে 35টা ওয়ার্ডের রাস্তা বেছে করা যেত, উচিত ছিল, তাই তো? এগুলো আলোচনা পৌরসভার ভিতরে হয় না। একজন মাথার উপরে বসে বাইরে থেকে যা বলে দেয় তাই করতে হয়, আর সেটা মানব না আগামী দিনে। প্রকাশ্যে অন্তর্দ্বন্দ্ব, তৃণমূলের অন্দরে অস্বস্তি। 21শে প্রস্তুতি সভা থেকেই প্রবীণদের কাছে টেনে সকলকে নিয়ে চলার বার্তা কুণাল ঘোষের। যারা সিনিয়র রয়েছেন, যুব এবং কলেজে যুব এবং ছাত্ররা যারা আছে, সকলকে নিয়ে চলতে হবে। যারা দূরে আছেন আনতে হবে। কোন এলাকা বা কলেজে আমাদেরও সতর্ক থাকতে হবে। এই বার্তা কতটা কাজে আসবে উত্তরটা সময় দেবে, কিন্তু এই নিয়ে শাসক দলকে বিততে ছাড়ছে না বিরোধীরা। সেখানটায় হারমাদা ঢুকে আছে, তাদের তো কাজ পাচ্ছে না তারা, ফলে নিজেদের মধ্যে রক্তক্ষরণ শুরু হয়েছে। এই রক্তক্ষরণের মধ্যে দিয়ে তৃণমূল দল আগামী দিনে এই পশ্চিমবঙ্গ থেকে উঠে যাবে। মারছে কে তৃণমূল, মরছে কে তৃণমূল। 3 দিনে 3টে উইকেট পড়ে গেছে। হয়তো 2-1 দিনের মধ্যে তৃণমূলের নেতারাই বলতে শুরু করবেন যে রাষ্ট্রপতি শাসন করুন, নইলে আমরা নিজেরা বাঁচতে পারবো না। বছর ঘুরলে বিধানসভা ভোট, তার আগে দলের কোন্দল কাঁটার মতো বিঁধছে শাসক শিবিরকে। কৌশিক ঘোষ, মনতোষ পোদ্দারের রিপোর্ট, TV9 বাংলা। আচ্ছা, তৃণমূল নেতা মনিরুল ইসলাম, তার কথা মনে আছে? একটা সময় অনুব্রত মণ্ডলের সঙ্গে তিনি পাল্লা দিতেন, কুকথার ঝড় তুলতে তিনি পাল্লা দিতেন, আর তাকে কেন্দ্র করে বারবার লাভপুর এসেছে খবরের শিরোনামে। এবারও লাভপুর খবরের শিরোনামে এলো সৌজন্যে এক তৃণমূল নেতা খুনের ঘটনা। বিজেপি অবশ্য কটাক্ষ করছে, বলছে যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই নাকি এই খুনের ঘটনা। ভাঙড় ইংরেজবাজারের পর সাঁইথিয়া 3 দিনে রাজ্যে খুন 3 তৃণমূল নেতা। লাভপুর বিধানসভার শ্রীনিধিপুর গ্রামের তৃণমূলের অঞ্চল সভাপতিকে গুলি করে খুন। বাড়ির কাছেই পীযূষ ঘোষের মৃতদেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, কেউ বা কারা তাকে ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়, এরপরই তাকে খুব কাছ থেকে গুলি করে। ফোন করে দেখেছেন? রাত 2টোর সময় কেউ ফোন করেছিল, যা এসেছিল গুলিতে বুঝতে পারে যে আমাকে মারবে, পেছন দিক থেকে গুলি করে দিয়েছিল, কপাল থেকে ফুটো বেরিয়েছে, ওইখানেই মারা গেছে। নিহতের স্ত্রীর অভিযোগ, এর আগে একাধিকবার অঞ্চল সভাপতির পদ ছাড়তে তার স্বামীকে চাপ দেওয়া হচ্ছিল। ছাড়তে হবে, কতদিন আগে এটা? সাবধান হ, 1 বছর আগে পার্টির তোকে খুন করা হয়েছে। তাদের আমরা শাস্তি চাই, শাস্তি দিতেই হবে তাদেরকে নিয়ে। ও কি অপরাধ করছে? তার কোলে একটা বাচ্চা, 1 বছরের বাচ্চা। বিজেপির দাবি, বখরার লড়াইয়েই প্রাণ গিয়েছে তৃণমূল নেতা। এটা পুরোটাই টাকার ভাগাভাগি নিয়ে সমস্যা, এবং আমি চোখ বন্ধ করে এখান থেকে আমি ভবিষ্যৎবাণী করতে পারি যে এর যদি সঠিক তদন্ত হয় এবং যারা অপরাধী তারা ধরা পড়ে, প্রত্যেকেই তৃণমূল কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতী ধরা পড়ে। তো চক্রান্ত করে খুনটা হয়েছে, এই চক্রান্তটা কারা করলো এটা তদন্তের বিষয়, এবং চক্রান্ত না করলে সে হঠাৎ করে রাত্রিবেলাতে বাড়ি থেকে বেরিয়ে গেল কেন? খুনের নেপথ্যে রাজনৈতিক কারণ নাকি অন্য কিছু, তদন্ত শুরু করেছে পুলিশ। সব মিলিয়ে রাজনৈতিক তাপানতা যে আরও বাড়বে এই খুনকে কেন্দ্র করে সেটা বলাই বাহুল্য। ক্যামেরায় বিক্রমের সাথে হিমাদ্রি, TV9 বাংলা। জলে ভাসছে দক্ষিণবঙ্গ, আর প্রতিদিন একাধিক প্রশ্নের মুখে পড়তে হচ্ছে রাজ্য সেচ দপ্তরকে। আর ঠিক এই প্রশ্নের সামনে দাঁড়িয়ে এবার ভিন রাজ্যের দিকে অভিযোগের আঙুল তুললেন এ রাজ্যের সেচ মন্ত্রী মানস ভূঁইয়া। তিনি বলছেন এই ওড়িশা ঝাড়খণ্ডের নাকি বাংলার এই স্যান্ডউইচ দশা। দেখুন, ভৌগোলিক অবস্থান একটা বিষয়, কিন্তু সে তো বরাবরের। এখন প্রশ্নটা অন্য জায়গায়। প্রশ্ন হচ্ছে এই স্যান্ডউইচ হওয়া সত্ত্বেও বা জানা সত্ত্বেও রাজ্য সেচ দপ্তর কি ব্যবস্থা নিয়েছে, নাকি মানসবাবুরা শুধু অভিযোগই তুলবেন? একদিকে প্রকৃতি, আরেকদিকে কেন্দ্রের ডিভিসি আর গালুডি, ঝাড়খণ্ড এবং ওড়িশাকে জড়িয়ে 2 দিক থেকে আমাদের স্যান্ডউইচ করে জল ছাড়ছে। ডিভিসি বনাম রাজ্য নতুন নয় এই বিবাদ বিতর্ক, প্রতিবারই প্রায় এই এক জিনিস দেখা যায়। টানা বৃষ্টিতে ইতিমধ্যেই রাজ্যের একাধিক জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, তারপর মরার ওপর খাঁড়ার ঘা জল ছাড়ছে ডিভিসি।
বর্তমানে 45,000 কিউসেক হারে জল ছাড়ছে ডিভিসি। ঝাড়খণ্ড ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে আগামী 3 দিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে জল ছাড়ার পরিমাণ আরও বাড়াতে পারে ডিভিসি বা ঝাড়খণ্ডের গালুডি বাঁধ। ফলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। ইতিমধ্যে খানাকুলে গ্রামে গ্রামে জল ঢুকতে শুরু করেছে। দ্বারকেশ্বর, রূপনারায়ণ, মুন্ডেশ্বরীতে জলস্তর বাড়ছে। পানশিউলি, রাধাকৃষ্ণপুর, বাসাবাটি, গড়ের ঘাটে ইতিমধ্যেই চাষের জমিগুলি প্লাবিত হয়ে পড়েছে। দামোদরের শাখা মুন্ডেশ্বরী দিয়ে ডিভিসির জল খানাকুলের পানশিউলিতে রূপনারায়ণে পড়েছে। জগৎপুরের রাজ্য সড়কের ওপর হাঁটু সমান জলের উপর দিয়ে যাতায়াত করছেন মানুষ। ফসল সব চারদিকে পুরোটাই ডুবে গেছে, আর সবজি, কাঁচা সবজি বলে কিছু নেই। পাট ছিল, পাটের গোড়াও, গাছের গোড়ায় 1 কোমর করে জল হয়ে গেছে। পাটও নষ্ট, কাঁচা ফসলও নষ্ট। খুবই খারাপ। জল তো বাড়ছে মোটামুটি, তো এরকম করে জল বাড়তে থাকলে খুব সমস্যার মধ্যে পড়বো। তারপরে এই তো এখন নৌকো এসছে না, তারপরে কোনো গাড়িও যাচ্ছে না, হেঁটেও যাওয়া যাচ্ছে না। জলের পরিস্থিতি খুবই খারাপ। ঘাটালবাসীর জল যন্ত্রণা অব্যাহত। প্লাবিত ঘাটাল ব্লকের বিস্তীর্ণ এলাকা। পুরো এলাকারও বিস্তীর্ণ অংশ এখনো জলের তলায়। ডুবে রয়েছে একাধিক রাজ্য সড়ক। 7 নম্বর ওয়ার্ড পুরো ডুবে গেছে, রাস্তায় এতটা জল হবে। 4 দিন হলো জল বেড়েই চলেছে। সমস্যা মানে এত মানে উঠা যাচ্ছে না, এত জলের চাপ। এই পরিস্থিতিতে জল ছাড়া নিয়ে ডিভিসিকে আক্রমণ শানিয়েছেন রাজ্যের সেচ মন্ত্রী মানস ভূঁইয়া। তার অভিযোগ, বারবার বলা সত্ত্বেও না জানিয়েই জল ছাড়ছে কেন্দ্রের অধীনস্থ দামোদর ভ্যালি কর্পোরেশন। মুখ্যমন্ত্রী 10 বার চিঠি দিয়েছেন, 4 বার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। আমাদের সঙ্গে কথা বলে ডিভিসি অথরিটি তেনুঘাট থেকে যে জল ছাড়ে, পঞ্চায়েত থেকে যে জল ছাড়ে, মাইথন থেকে যে জল ছাড়ে এবং ডিভিসি দুর্গাপুর ব্যারেজ থেকে যা জল ছাড়ে আমাদের জন্য জানানো হয়। জানাচ্ছে না, টাকা নেই তো। মানস ভূঁইয়া তো ওই ধরে ধরে সিভিক ভলেন্টিয়ারকে ব্যানার দিয়ে খিচুড়ির ছবি তুলছে, তো খিচ মেরি ফটো। মানুষের যন্ত্রণা নিয়ে রাজনীতি করা বন্ধ করে একমাত্র লক্ষ্য তো এই সময় হওয়া দরকার কি করে দুর্গত মানুষগুলিকে সাহায্য করা যায়। কাদা ছোড়াছড়ি না করে কি তা সম্ভব নয়? কেন্দ্র রাজ্য মিলে সমাধান সূত্র কি বের করা যায় না? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। দিনের পর দিন রাস্তা বেহাল হয়ে পড়ে আছে, বারবার জানিয়েছেন সেখানকার মানুষজন, কিন্তু কোনো রকম ফল হয়নি। অতএব তারা বিক্ষোভ দেখানো ছাড়া অন্য কোনো পথ খুঁজে পাননি। তৃণমূল কংগ্রেস বিধায়ক মনিরুল ইসলাম, তাকে ঘিরে তারা বিক্ষোভ প্রদর্শন করেছেন। কিন্তু বিধায়ক তারা কি কারণে বিক্ষোভ প্রদর্শন করছে সেটাকে গুরুত্ব না দিয়ে যারা বিক্ষোভ প্রদর্শন করেছেন তাদেরকে দুষ্কৃতী আখ্যায়িত করলেন। ভাবতে পারছেন? এবং এইটা যে ঘটনা যেখানে হলো, মানে ফারাক্কা, শুধুমাত্র কিন্তু ফারাক্কায় রাস্তার এরকম এই হতশ্রী দশা নয়, বেশ কিছু জায়গাতেই রয়েছে এই ছবি। আসুন দেখি সেই ছবিগুলো পরপর। এতদিন কাজ রেখে গেছে আর কাজ রেখে গেছে। এখন যে ওখান থেকে কথা বলতে বলতে আমি তো এলাম। রাস্তা নিয়ে দিকে দিকে ক্ষোভ। গ্রামবাসীদের বিক্ষোভের মুখে তৃণমূলের আরও এক বিধায়ক। এবারে ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলামকে ঘিরে তুমুল বিক্ষোভ। ফারাক্কার কেন্দুয়ায় রাস্তার কঙ্কালসার দশা। রাস্তা নাকি নদী বোঝা দেয়। সেই রাস্তায় শুক্রবার একটি ট্রাক্টর উল্টে আহত হয় এক নাবালিকা। রাস্তা নিয়ে ক্ষোভ ছিল আগে থেকেই। নাবালিকা আহত হওয়ায় ক্ষোভের আগুন ছড়াতে শুরু করে। রাস্তা ঠিক হোক, ড্রেন হোক। আজকে আমার বাচ্চা হলো, অন্যদিন হয়তো আর কারোর বাচ্চা হবে। আর শনিবার তৃণমূল বিধায়ক ঘটনাস্থলে যেতেই সেই ক্ষোভ বিস্ফোরণ ঘটে। এলাকাবাসীর রোষের মুখে পড়েন মনিরুল ইসলাম। আর বিক্ষোভ দেখানোয় স্থানীয়দের দুষ্কৃতী বলে দাবি করলেন বিধায়ক। কালকে যে আমাকে বিক্ষোভ দেখিয়েছে আর কি, সেটা হচ্ছে মদ্যপ অবস্থায় দুষ্কৃতী বলবো। আর কংগ্রেস সিপিএম এর মানুষ, তারা রাজনৈতিক চক্রান্ত আগে থেকেই কেমএলএ এলে এরকম করব। আমি কিন্তু নিজে থেকে গিয়েছি ওখানে, আমার সৎসাহস আছে যাওয়ার। পাল্টা তৃণমূল বিধায়ককে আক্রমণ শানিয়েছে বিরোধীরা। বিধায়কের কি দায়িত্ব, সরকারের কি দায়িত্ব, সে সম্পর্কে তাদেরকে সচেতন করবার জন্য যখন মানুষ নিজে তাদের বিরুদ্ধে ক্ষোভ ব্যক্ত করছে, তখন দুষ্কৃতী বলে নিজেদের ব্যর্থতা, নিজেদের অক্ষমতা, নিজেদের অসততা ঢাকার চেষ্টা করার মধ্য দিয়ে মহৎ কাজ কিছু হবে না। দেখুন, বিধায়ক সেখানে জনসমর্থন তো নেই, শুধুমাত্র ডেমোগ্রাফির জন্য সেখানকার বিধায়করা তৃণমূল কংগ্রেসের বিধায়ক হন। উন্নয়ন বলে কিছু হয়নি। শুধুই কি ফারাক্কা, রাজ্যের বিভিন্ন প্রান্তে রাস্তার হতশ্রী চেহারা। বাঁকুড়ার পুরন্দরপুর,
সেখানে বছর 6 আগে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় তৈরি হয়েছিল ঝাঁ চকচকে রাস্তা, কিন্তু সেই রাস্তা জুড়ে বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে বড় বড় গর্ত। সেই গর্তে বর্ষার জল জমে রূপ নিয়েছে পুকুরের। 22 চাকা গাড়ি যাচ্ছে, এখানে গ্রামের মানুষ অ্যাক্সিডেন্ট হচ্ছে, অনেক ছাত্রছাত্রী যারা স্কুল যায় তারা পড়ে যাচ্ছে, পড়ে যেয়ে কারো হাত ভাঙছে, কারো পা ভাঙছে। খানাকুলের রঘুনাথপুর বেহাল রাস্তা। আরামবাগ থেকে খানাকুলের রাজা রামমোহন রায়ের বসত বাড়ি 12.5 কিলোমিটারের রাস্তা, তার মধ্যে 4 কিলোমিটার মাটির রাস্তায় প্রাণ ওষ্ঠাগত খানাকুলবাসী। জল কাদাতে নিত্যদিন স্কুল যাতায়াতে অসুবিধায় পড়ছেন ছাত্রছাত্রীরা। রাস্তার অবস্থা তো খুবই খারাপ, এই রাস্তা দিয়ে তো যাতায়াত করা যায় না। এখন পর্যন্ত এটাকে কোনো নেতা থেকে আরম্ভ করে সমস্ত মানুষ কেউ দেখছে না। আর 5-7টা গ্রামের সংযোগের এই রাস্তা এটা, এখানেতে আপনার স্কুল, এই যে সামনে সাইবোনা প্রাথমিক বিদ্যালয়ের সব ছোটো ছোটো বাচ্চারা প্রাইমারি স্কুলের ছাত্র 8 পর্যন্ত পড়াশোনা করে, এরা প্রতিদিনই আসতে যেতে এদের সমস্যা। তারকেশ্বরে প্রশাসনিক সভায় এই রাস্তাটি সংস্কারের দাবি উঠেছিল। তখন মুখ্যমন্ত্রী নিজেই পিডব্লিউডিকে দেখে নিতে বলেছিলেন, কিন্তু অনেকেই বলছেন কাজের কাজ কিছুই হয়নি। এই রাস্তাই তার প্রমাণ। ব্যুরো রিপোর্ট, টিভি 9 বাংলা। কসবায় ল কলেজের ভিতরে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ। এই অভিযোগ শুনে শিউরে উঠেছে গোটা বাংলা। আর এবার অন্ধকার জগতে স্পটলাইটে একজন অধ্যাপক, সিটি কলেজের অধ্যাপক ডক্টর রাজদীপ মাইতি। এই অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগ, দিনের পর দিন সোশ্যাল মিডিয়ায় মহিলাদেরকে ধর্ষণ করার হুমকি দিতেন। তার বিরুদ্ধে আরও অভিযোগ, সিপিআইএম এর একাধিক মহিলা নেত্রীর ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য করতেন। এর আগে একাধিকবার অভিযোগ দায়ের করা হলেও কোনো ব্যবস্থাই নাকি নেওয়া হয়নি, এমনটাই দাবিও উঠেছে। অবশেষে গতকাল এই অধ্যাপককে রাস্তাতে ধরে ফেলেন সিপিএম এর ছাত্র নেতারা। তারপর মহিলারা দিলেন আরং ধোলাই। জুতো খুলে সেই রাজদীপ মাইতি কলেজের প্রফেসর চুরি দেখিয়ে বলে রাজদীপ মাইতি সিটি কলেজের অধ্যাপক, তৃণমূলপন্থী শিক্ষক সংগঠনের সদস্য। সোশ্যাল মিডিয়ায় মহিলাদের সম্পর্কে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ দীর্ঘদিনের। সিপিএম নেত্রীদের নাম করে কুমন্তব্য অভিযোগও দায়ের হয়েছে থানায়, কিন্তু পুলিশ কখনো ধরেনি। শনিবার সিটি কলেজের বাইরে এক মহিলাকে কুরুচিকর মন্তব্য করতেই সিপিএম এর ছাত্রনেতারা হাতে নাতে ধরে ফেলেন তাকে। এই যে দেখুন, এই যে ধর্ষক যে বলেছিল ফেসবুকে যে মহিলাদের রাস্তায় দেখে করবে, সেই রাজদীপ মাইতি ফেসবুকে বিভিন্ন মেয়েদেরকে কুরুচিকর মন্তব্য করেন। কিসের জোরে বারবার সোশ্যাল মিডিয়ায় কুমন্তব্য মহিলাদের? থানায় নিয়ে যাওয়ার পথে বারবার প্রশ্ন করা হয় রাজদীপকে। আপনার বাড়িতে মা বোন নেই? যদি এরকম মানসিক সমস্যা থেকে হসপিটালে ভর্তি হন, নাহলে আমরা টাকা দিয়ে ভর্তি করাচ্ছি, চলুন, আর নাহলে জেলে ঢোকাবো। রাজদীপকে ধরেন অর্জুন রায় ও দেবরূপ গুপ্ত নামে 2 তরুণ। কাউকে রাজদীপের গায়ে হাত তুলতে দেখা যায়নি। গোটা অ্যাকশনটা পুলিশকে দিয়ে নেওয়া, আমরা আঁচও কাটবো না আপনার গায়ে। সাধারণ মানুষ সাক্ষী আছে, বাকিটা থানায় গিয়ে কথা হবে, কোর্টে কথা হবে। এর কিছুক্ষণ পরে অবশ্য পথ চলতি কয়েকজন মহিলাকে রাজদীপের উপর চড়াও হতে দেখা যায়। এই রাজদীপ মাইতি কলেজের প্রফেসর চুরি দেখিয়ে বলে ম্যাডাম ভয় করা হবে, সেটাই আমি জিজ্ঞেস করলাম। মা বোন নেই আপনার? পরিস্থিতি বুঝে ক্ষমা চাইতেও দেখা যায় রাজদীপকে। না, উনি ঘটনা হতে পারে, ঘটবে না, আপনি কি চালিয়ে খেলা হবে? আপনি যা করেন দেখালে ওনারাও ফেলে মারতেন আপনাকে। প্রথমে আমার স্ট্রিট থানায়, পরে মুচিপাড়া থানায় নিয়ে যাওয়া হয় রাজদীপকে। মির্জাপুর সিটি কলেজ সূর্য সেন স্ট্রিটের ওপরে সেই রাস্তা দিয়ে আসছিলাম। বিভিন্ন রকম কুরুচিকর মন্তব্য এবং অঙ্গভঙ্গি আমাদের সাথে যারা মহিলা ছিল তাদের দিয়ে করে, সেটা থেকে বচসা শুরু হয়। রবিবার দিনভর রাজদীপের কোনো বয়ান পাওয়া যায়নি, তবে সোশ্যাল মিডিয়ায় রাজদীপের পুরনো কীর্তির ভিডিও ভেসে উঠেছে। সেখানে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে কাটারি দেখিয়ে হুমকি দিচ্ছেন অধ্যাপক রাজদীপ মাইতি। প্রেসিডেন্সি ইউনিভার্সিটির গবেষক, জিওগ্রাফি ডিপার্টমেন্টের প্রোফাইলটা লক করেছিস কেন? খুব কস না? আমার দাবাই পড়বে, এই দেখ, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির গবেষক, এই দেখ, দাবাই হবে তো, সবাই জানে আমি কি ছেলে।
কিরকম ছেলে আমি সবাই জানে। সোশ্যাল মিডিয়ায় এমন প্রমাণ থাকার পরেও রাজদীপ গ্রেফতার হননি। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সরব সিপিএম এর ছাত্র নেতারা। এখনো মহিলাদের এই ধরনের কুরুচিকর মন্তব্য করছেন, ধর্ষণের হুমকি দিচ্ছেন, খুন করার মতো হুমকি দিচ্ছেন। সেখানে দাঁড়িয়ে পুলিশ যদি আজকে ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে আগামী দিনে সাধারণ মানুষ বাধ্য হবে আইন নিজের হাতে তুলে নেওয়ার জন্য। রাজদীপের কীর্তিকে বাঁদরের অসভ্যতা বলে উল্লেখ করেও বাম শিবিরকে পাল্টা নিশানা তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের। কয়েকদিন ধরে মুখ্যমন্ত্রীকে লাগাতার আক্রমণ করে যাওয়া কুরুচিকর, তো এদেরকে এবার একটা একটা করে ধরা শুরু হোক, তাহলে আমাদের ছাত্র যুবরা এবার সবাই সক্রিয় হোক। পাল্টা বারের হুঁশিয়ারি কি? উত্তর খুঁজছে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। কীর্তিমান অধ্যাপক বটে, কিন্তু প্রশ্ন হলো এই অধ্যাপককে থানায় তো ধরিয়ে দেওয়া হয়েছিল, পুলিশ কি করলো? ছেড়ে দিল। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ করছে সিপিএম। অন্যদিকে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বলছেন ধৈর্য ধরুন। অন্যদিকে নিজেদের কাঁধ থেকে দায় ঝেড়ে ফেলতে মরিয়া তৃণমূলের শিক্ষক সংগঠন ওয়েবকুপা। পুলিশ তার দায়িত্ব পালন করেনি। একাধিক এফআইআর যার নামে হয়ে আছে, তাকে যখন কালকে এলাকার সাধারণ মানুষ তারা গিয়ে থানার হাতে তুলে দিলেন, পুলিশ কাল রাতে তাকে ছেড়ে দিয়েছে। এত ধরনের গুরুত্বপূর্ণ অপরাধ করা সত্ত্বেও পুলিশ কালকে তাকে ছেড়ে দিয়েছে। এইটা পুলিশের জন্য ভালো কাজ হলো না। যখন যেটা প্রশাসন করবে, যেটা করার, সেটা আমরা কোনোদিন কাউকে ছেড়ে আমাদের প্রশাসন কথা বলে না। আসলে কি জানেন তো, আমাদের দলের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কোথায় ছিল এরা যখন অনিতা দেওয়ান হয়েছে? আমি বলবো যে তন্ময় বাবুকে গিয়ে একটু তারা মেরে আসুন না, সুশান্ত বাবুকে গিয়ে একটু মেরে আসুন না, সেটাও তো গর্হিত অপরাধ হয়ে গেল। আমি খুব পরিষ্কার বলছি, ওয়েবকুপা এই ধরনের আচরণকে যেটা রাজদীপ মাইতি করেছেন সেটা কোনোভাবে সমর্থন করে না। তীব্র নিন্দা বিভিন্ন গণমাধ্যমে আমরাও করেছি। আমরা দায়িত্ব নিয়ে বলছি যে ওয়েবকুপার সঙ্গে সম্পৃক্ত কোনো বিষয়, কোনো ব্যক্তি এই ধরনের কমেন্ট করলে আমরা আবারও নিন্দা জানাবো। নতুন রাজ্য সভাপতির পদে দায়িত্ব নিয়েছেন, আর দায়িত্ব নেওয়ার পরই গণপিটুনির হুঁশিয়ারি দিতে শোনা গেল শ্রমিক ভট্টাচার্যকে। তার নিশানায় তৃণমূল, সিভিক এবং পুলিশ। আর তিনি এর পাশাপাশি বলছেন 2026-এ তারা ক্ষমতায় এলে, অর্থাৎ বিজেপি ক্ষমতায় এলে এই গণপিটুনি, সেই গণপিটুনি ঠেকানোর যে দায়িত্ব সেটা পুরোপুরি নিতে হবে রাজ্যপালকে। শুনুন। 26-এর ভোটমুখী বাংলায় কদিন আগে রাজ্য বিজেপির ক্যাপ্টেন হয়েছেন শ্রমিক ভট্টাচার্য। রাজ্য বিজেপির শিবিরে বরাবরই সুবক্তা হিসেবে পরিচিত শ্রমিক। শিক্ষিত মার্জিত বক্তব্য রাখাই যার অভ্যেস, সেই শ্রমিককে এবার দেখা গেল নতুন অবতারে। এবারে তার মুখে শোনা গেল গণপিটুনির হুঁশিয়ারি। সাফ বললেন, ভোটের ফল প্রকাশের পর তৃণমূলের দাগী নেতা আর তাদের কথায় চলা পুলিশ সিভিকদের গণপিটুনির হাত থেকে বাঁচাতে হবে রাজ্যপালকে। নতুন সরকার এলে তার তো একটা টিজিং পিরিয়ড থাকে, সে তো রাতারাতি সমস্ত প্রশাসনকে ঠিক করতে পারবে না, তার তো 15-20 দিন সময় লাগবে। কিন্তু তার মধ্যে যাতে এরা আক্রান্ত না হয়, তার মধ্যে কোনো লিঞ্চিং এর ঘটনা যাতে না ঘটে, সেটা দেখার দায়িত্ব থাকবে রাজ্যপাল। নতুন বিজেপির সভাপতির গণপিটুনির হুঁশিয়ারি নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনীতির চাপানুতোর। কে জানে কে কি বলে না বলে। রাজ্যপাল আবার তো শাসক না, রাজ্যপাল ক্ষমতাকে পাল্টাক, তারপরে কি করবে তখন তারা দেখাবে। গাছে কাঁঠাল আর গোপে তেল মেরে তো লাভ নাই। এখন আমাদের সভাপতি একটা কনসার্ন ব্যক্ত করেছেন, ভালো কথা, কারণ আমরা চাই যে বিরোধীরাও মান না খাক। তৃণমূল কংগ্রেসের নেতারা নিজের এলাকায় প্রত্যেকেই এক একজন গব্বর হয়ে গেছে। এবার যারা এই গব্বরের অত্যাচারে ঠাকুরের মতো হাত হারিয়েছে, তারা তো জুতোই পেরেক লাগিয়ে অপেক্ষা করছে, যেদিন বেটাকে বাগে পাবো সেদিন গব্বরের মতো পিষে মারবো। শ্রমিক ভট্টাচার্যের নিশানায় থাকা তৃণমূল কিন্তু এই ইস্যুতে পাল্টা বিজেপির কোটেই বল ঠেলেছে। দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতারা এখন শ্রমিকবাবুর দলে রয়েছেন বলে পাল্টা কটাক্ষ ছুড়েছেন কুণাল ঘোষ। শ্রমিকবাবুর এটা জানা উচিত যে তৃণমূলের যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে তারা একসময় বিরাট বড় বড় কথা বলতেন, তারা তো এখন সবাই বিজেপির নেতা। 2026-এ ভোটের আগে স্লগ ওভারের দায়িত্ব নিয়েছেন শ্রমিক ভট্টাচার্য। মাঠে নেমেই তাই একের পর এক চমক দিতে শুরু করেছেন বিজেপির নতুন ক্যাপ্টেন। কখনো হিন্দুত্বের প্রশ্নে দলের বিরোধী দলনেতার লাইন থেকে খানিকটা ভিন্ন সুর তুলে চমকে দিয়েছেন, কখনো আবার জ্যোতি বসুকে শ্রদ্ধা জানিয়ে কাছে টেনেছেন বামেদের। এবার নিজের ভাবমূর্তির বাইরে গিয়ে শোনালেন গণপিটুনির হুঁশিয়ারি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। চাইলে মানুষ কি না পারে, চাইলে মানুষ হাত দিয়ে ঠেলে ট্রেনও সরাতে পারে। সেরকমই তো ঘটনা ঘটল তামিলনাড়ুর তিরুভাল্লুরে।
মালগাড়ির লাইনচ্যুত হয়ে ডিজেল ভর্তি ট্যাঙ্কার তখন দাউ দাউ করে চলছে, আর সেই সময় পিছনে সার দিয়ে ৪৫টি ট্যাঙ্কার দাঁড়িয়ে রয়েছে, যেখান থেকে একটা বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। ঠিক সেই সময় বিন্দুমাত্র না ভেবে স্থানীয় বাসিন্দারা কি করলেন, ঠেলেই সেই ট্রেন সরাতে শুরু করলেন। তেলের ট্যাঙ্কারবাহী মালগাড়িতে ভয়াবহ আগুন। রবিবার ভোরে তিরুভাল্লুর স্টেশনের কাছে মালগাড়ির শেষের দিকের কয়েকটি ট্যাঙ্কারে আচমকাই আগুন লাগে। তার আগেই অবশ্য মালগাড়িটির কয়েকটি ট্যাঙ্কার লাইনচ্যুত হয়ে গেছিল। মোট ৪৫টি ডিজেল ট্যাঙ্কার নিয়ে মালগাড়িটি চেন্নাই থেকে মুম্বাই যাচ্ছিল। কালো ধোঁয়া আর লেলিহান আগুন যখন দিগন্ত ঢেকে দিচ্ছে, রেল লাইনে তখন সাত দিয়ে দাঁড়িয়ে একের পর এক ডিজেল ভর্তি ট্যাঙ্কার। আগুন ছড়িয়ে মুহূর্তে ঘটে যেতে পারে বিরাট বিস্ফোরণ। হাতে সময় কম, তাই কোনো রকম সাহায্যের অপেক্ষা করেননি ঘটনাস্থলে জড়ো হওয়া লোকজন। পুলিশ কর্মী, রেলকর্মী থেকে সাধারণ মানুষ সবাই মিলে হাত লাগান ডিজেল ট্যাঙ্কারগুলোকে ঠেলে সরানোর কাজে। একে একে ডিজেল ট্যাঙ্কারগুলোকে সরিয়ে নেওয়ায় বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পায় গোটা এলাকা। There was some 52 bogies along with the vehicle, and around 40 bogies have been evacuated, and they have been detached from the place and have been moved far away so that the further spread of fire doesn't happen. অগ্নিকাণ্ডের জেরে ওই রুটে বহু ট্রেন সকাল থেকে বাতিল করা হয়। পরিস্থিতি ভয়াবহ আকার নিলে আশেপাশের এলাকার মানুষজনকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার কথা ভেবে রেখেছিল প্রশাসন। সেজন্য জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দুটি উদ্ধারকারী দলও পরে ঘটনাস্থলে পৌঁছয়। हमने कलेक्ट्रेट ऑफिस त्रिवेंद्र से के बारे में कांटेक्ट किया। उन्होंने बताया कि टीम्स की रिक्वायरमेंट है, एनडीआरएफ की आग बहुत ज्यादा है, ये आसपास इवैक्यूएशन का काम भी करना पड़ सकता है। तो इस वजह से एनडीआरएफ की 2 टीमें, एक काराकोरम से और एक चेन्नई से यहाँ पर आई हुई है, स्टेशन है। ট্যাঙ্কারবাহী মালগাড়িতে আগুন লাগলো কিভাবে তা অবশ্য এখনো স্পষ্ট নয়। এর পেছনে কোনো অন্তর্ঘাত রয়েছে নাকি এটি নিছকই দুর্ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনাস্থলের 100 মিটারের মধ্যে রেল লাইনে একটি ফাটল ঘিরে সন্দেহ দানা বেঁধেছে। আরপিএফ এর পাশাপাশি তামিলনাড়ু পুলিশও ঘটনা তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, টিভি9 বাংলা। মোক্ষ লাভে বাধা হলো কর্ণাটক পুলিশ। 2 কন্যাকে সঙ্গে নিয়ে কর্ণাটকের ঘন জঙ্গল, তার মধ্যে একটি গুহার মধ্যে থাকছিলেন সেই রাশিয়ান মহিলা। কিন্তু কেন থাকছিলেন? তার পাসপোর্ট থেকে যে তথ্য জানতে পেরেছে কর্ণাটক পুলিশ, 2018-এ ভারতে এসেছিলেন, তাই খুব স্বাভাবিকভাবে ভিসার মেয়াদ অনেকদিন আগেই শেষ হয়ে গিয়েছে। কিন্তু কেন সেই গুহায় 2 কন্যা সন্তানকে নিয়েছিলেন, যদিও তাদেরকে স্থানান্তর করে একটি আশ্রমে রাখা হয়েছে? সেই রাশিয়ান মহিলা জানিয়েছেন যে আধ্যাত্মিকতার কারণে তিনি ওই গুহার মধ্যে তার কন্যা সন্তানদের নিয়েছিলেন। মানব সভ্যতার ইতিহাস বলে প্রস্তর যুগে মানুষ গুহায় বাস করত। পশ্চিমী নৃতত্ত্ববিদরা বলেন প্রস্তর যুগের গুহাবাসীরা বন্য পশুর থেকে সামান্যই উন্নত ছিল। কিন্তু ভারতের অভিজ্ঞতা আলাদা। অজন্তা, ইলোরা, এলিফ্যান্টা, আরাকু ভ্যালির গুহাচিত্র প্রমাণ করে প্রাচীন ভারতের গুহাবাসীরাও মেধায় সময়ের থেকে কতটা এগিয়ে ছিলেন। ভারতীয় আধ্যাত্মিকতার সঙ্গেও গুহা জীবনের নিবিড় সম্পর্ক। আজও হিমালয় সহ পার্বত্য অঞ্চলগুলিতে গুহায় বাস করে মোক্ষ সাধনা করেন বহু সন্ন্যাসী। কুম্ভ মেলার সময় তাঁরা প্রকাশ্যে আসেন, আবার অন্তরালে চলে যান। কর্ণাটকের গোকর্ণে এমনই এক গুহাবাসীর সন্ধান পেল পুলিশ। পর্যটন ক্ষেত্র রামতীর্থ হিল এলাকার জঙ্গলে রুটিন নজরদারির সময় একটি গুহা নজরে আসে পুলিশের, যাতে মানুষের বসবাসের প্রমাণ ছিল স্পষ্ট। পুলিশ গুহায় ঢুকে আবিষ্কার করে এক বিদেশি মহিলা 2 নাবালিকা সন্তানকে নিয়ে সেখানে বাস করছেন। মহিলা রাশিয়ান, নাম নিনা কুটিনা। নিনার বড় কন্যা প্রেমা, বয়স 6 বছর 7 মাস। নিনার 4 বছরের ছোট কন্যার নাম আমা। গুহায় কি করছেন? নিনা জবাব দেন তিনি আধ্যাত্মিক সাধনা করছেন। কি করে ভারতে এলেন, এই প্রশ্নের জবাব এড়িয়ে যাচ্ছিলেন নিনা। কিন্তু গুহা থেকে তার পাসপোর্ট উদ্ধার করে পুলিশ। তাতে প্রকাশ 2018 সেপ্টেম্বরে ভারতে প্রবেশ করেন নিনা। ভিসার মেয়াদ পুরনোর পরেও এদেশে থাকছিলেন। 2 সন্তানের বয়স প্রমাণ করে শেষবার ভারতে আসার সময় নিনা অন্তঃসত্ত্বা ছিলেন এবং ভারতেই 5 বছর আগে ফের অন্তঃসত্ত্বা হন। তার মানে এদেশে তাঁর কোনো সঙ্গী রয়েছেন এবং অন্তত 5 বছর আগে তিনি
সন্ন্যাসিনী বলতে যা বোঝায় তা ছিলেন না। তবে নীনাকে সন্দেহ করার মতো আর কোনো প্রমাণ পায়নি পুলিশ। আপাতত তাঁদের 3 জনকে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে। প্রত্যর্পণের জন্য রাশিয়ার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। 3.5 মাসের বিস্ময় বালককে কেন্দ্র করে এখন হিমাচল প্রদেশে জোর আলোচনা। রকিকে যারা দেখছেন তারা প্রত্যেকেই বলছেন রকির নিশ্চয়ই কোনো দৈব শক্তি রয়েছে। দৈব শক্তি না থাকলে এত বড় প্রাকৃতিক বিপর্যয়ের পূর্বাভাস পায় কি করে সে? কি করে মান্ডি গ্রামের এতগুলো মানুষের সে প্রাণ বাঁচায়? ও নিশ্চয়ই বড় হয়ে মানব সমাজের জন্য একটা বড় কোনো কাজ করবে। আপনাদেরও নিশ্চয়ই এই রকিকে নিয়ে খুব কৌতূহল হচ্ছে না? কে এই দেবশিশু, খুব জানতে ইচ্ছা করছে। চলুন রকির সঙ্গে আপনাদের পরিচয় করাই। এই হচ্ছে রকি, হিমাচলের মান্ডি জেলার সিয়াথি গ্রামের বাসিন্দা। জুন মাসের 30 তারিখ অলৌকিক শক্তির পরিচয় দিয়েছে রকি। দুর্যোগময় রাতে 12:30 নাগাদ হঠাৎই চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় রকি। তার ডাকাডাকিতে ঘুম ভেঙে যায় পালক পিতা ললিত কুমারের। ये 30 जून की बात है, रात के 12:30 बजे के बीच। मैं सोया हुआ था, जैसे नींद खुली तो ये हमारा डॉगी एक छोटा सा हमने इसको रखा था, ये जोर जोर से आवाज़ें निकाल रहा था। जैसे मैं घर से बाहर निकला तो ग्राउंड फ्लोर में पानी भर चुका था, बारिश हद से ज़्यादा हो रही थी। फिर ये आवाज़ें निकाल रहा था, मैंने इसको बाहर निकाला, ये मेरे साथ मैंने बाहर निकाला, ये मेरे घर के ग्राउंड फ्लोर में आके नीचे बैठ गया। পাহাড়ের ধাপে ধাপে বাড়ি ছিল ললিত কুমারের। নিচের ধাপ অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরে রকি বসে পড়ে। ললিত কুমার ওপরের ধাপ মানে দোতলা থেকে নিজের পরিবারকে বের করে আত্মীয়ের বাড়িতে দিয়ে আসেন। ইতিমধ্যে পাহাড়ে ধস নামে, কাদা স্রোতের সঙ্গে ললিত কুমারের বাড়ি নিচের খাদে চলে যায়। রকিও বাড়ির সঙ্গে নিচে চলে গিয়েছিল, কিন্তু অলৌকিকভাবে তার কোনো চোটাঘাত লাগেনি। अपनी फैमिली को दादा दादी के घर में रखा। जब मैंने बाहर देखा तो मेरा घर वहाँ से नीचे को लैंडस्लाइड में चला गया था, और जिसके साथ ये डॉगी जो डॉग है ये भी उसके साथ बैग चुका था। ললিত কুমার এরপর পাহাড়ের ঢালে 22টি পরিবারে যোগাযোগ করেন, ধস নিয়ে সতর্ক করে দেন। সকলে বাড়ি থেকে বেরিয়ে আসায় প্রায় 63 জনের প্রাণ রক্ষা হয়। পাহাড়ি গ্রামের এক বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, কিন্তু রকি থাকায় কারোর কোনো প্রাণহানি হয়নি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।